আসসালামু আলাইকুম। আজকে তোমাদেরকে যে চ্যাপ্টারটা করানো হবে নন ট্রেডিং অ্যাকাউন্টিং ফর নন ট্রেডিং অর্গানাইজেশন বা ব্যবসায় প্রতিষ্ঠানের হিসাব। এখানে আজকে যে অঙ্কটা করানো হবে সেটা বিগত সালে আসছে, সেই অঙ্কটা করানো হবে। আশা করি তোমরা সেই অঙ্কটাকে মনোযোগ সহকারে দেখবে। যদি মনোযোগ সহকারে দেখো তাহলে বাসায় প্র্যাকটিস করতে পারবে এবং পরীক্ষায় এই ধরনের অঙ্কগুলোকে সলভ করতে পারবে তোমরা। এখন আমরা যেটা শুরু করব সেটা হচ্ছে প্রবলেম নাম্বার C21, ন্যাশনাল ইউনিভার্সিটিতে আসছে 2013 সালে। এই অঙ্কটা করব। তো অঙ্কটা কিন্তু বেশ মজারও আছে, আবার একটু কিছু বিষয় আছে যেটা টেকনিক্যালি বুঝতে একটু প্রবলেম হতে পারে। তো আমি আজকে বুঝাই দিব। দেখো বলছে, ফ্রম দ্য ফলোইং রিসিপ্ট অ্যান্ড পেমেন্ট অ্যাকাউন্ট অফ কুমিল্লা ক্লাব প্রিপেয়ার ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার account for the year ended 31st December 2012 and a balance sheet as on that date, এবং একটা উদ্ধৃতপত্র তৈরি করে ওই তারিখে। তাহলে একটা আয় ব্যয় হিসাব এবং একটা উদ্ধৃতপত্র। রিসিপ্ট অ্যান্ড পেমেন্ট অ্যাকাউন্ট ফর দ্য ইয়ার ended 31st December 2012। রিসিপ্ট পাশে বলছে দেখো ক্যাশ ব্যালেন্স বিডি বলা আছে এখানে 1410 টাকা। এই যে 1410 টাকা বলা আছে ব্যালেন্স বিডি, এটা হচ্ছে তোমার ওপেনিং ক্যাশ ব্যালেন্স। এটা যাবে কোথায়? ওপেনিং ক্যাপিটাল ফান্ড নির্ণয়ের সময়। আমরা কিন্তু অঙ্ক করছি হচ্ছে 2012-তে। আচ্ছা দেখো, 11 সালের চাঁদা দেয়া আছে এখানে। কত টাকা বলো তো? 11 সালের চাঁদা এই বছরে পাওয়া গেছে হলো 16 টাকা। তার মানে এটা গত বছরের চাঁদা ছিল, গত বছরের বকেয়া আয় ছিল। তাহলে গত বছরে যেটা বকেয়া আয় ছিল সেটা গত বছরের শেষে সম্পদ ছিল, এবং এই বছরের শুরুতেও এসে এটা সম্পদ হবে। অর্থাৎ এটা ওপেনিং অ্যাসেট আউটস্ট্যান্ডিং সাবস্ক্রিপশন হিসাবে যাবে, এবং এই চাঁদাটা ওপেনিং ক্যাপিটাল ফান্ড নির্ণয়ের সময় আমাদের ওপেনিং অ্যাসেট পাশে বসবে। একটু বিষয় খেয়াল করো, দেখো এখানে সাবস্ক্রিপশন 2012 সালে পাওয়া গেছে কত টাকা বলো তো? 844 টাকা। এই যে 844 টাকা চাঁদা পাওয়া গেছে 2012 সালে, এই চাঁদাটা তোমার বসবে ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার অ্যাকাউন্টের ইনকাম পাশে 844। কিন্তু এইটা সম্পর্কে একটা কথা একটু খেয়াল করে দেখো, সমন্বয় নাম্বারটা আগে আমরা পড়ে নিই। দেয়ার ওয়ার 900 মেম্বার্স পেইং অ্যানুয়াল সাবস্ক্রিপশন অফ টাকা অন পার হেড। মানে এখানে এই ক্লাবের সদস্য আছে মোট কতজন? 900 জন। এক একজন 1 টাকা করে চাঁদা দেয়। তাহলে 900 জন সদস্য, একজন যদি 1 টাকা করে চাঁদা দেয়, তাহলে এক বছরে মোট চাঁদা পাওয়ার কথা হচ্ছে 900 টাকা, কিন্তু চাঁদা পাওয়া গেছে 844 টাকা। তাহলে আমাদের মোট এখানে মোট কত টাকার বলো তো? কত টাকার চাঁদা বকেয়া আছে? 56 মেবি, না? 56 টাকা। তার মানে এখানে এখনো 56 টাকার চাঁদা নগদে পাওয়া যায়নি, যে চাঁদাটা এই বছরের কিন্তু বকেয়া আছে। তাহলে আমরা যেটা করব, ইনকাম পাশে ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার অ্যাকাউন্টে 844 টাকা সাবস্ক্রিপশন লিখব, এবং তার পরবর্তীতে আমরা কি করব, লিখে দিব যে অ্যাড সাবস্ক্রিপশন আউটস্ট্যান্ডিং সাবস্ক্রিপশন 56 যোগ করে 900 টাকা চাঁদা দিব। পরবর্তীতে এই যে 56 টাকা বকেয়া থাকলো, এই বকেয়া চাঁদাটা আমাদের বকেয়া আয় হিসাবে সম্পত্তি পাশে ব্যালেন্স শিটে দেখিয়ে দিব। এরপরে বলছে 2013 সালের চাঁদা পাওয়া গেছে কত টাকা? এখানে 32 টাকা। আমরা অঙ্ক করছি 12 সালে। তাহলে 13 সালের চাঁদা আমরা 12 সালে পেয়েছি, এটা অগ্রিম চাঁদা। এই চাঁদাটা তো আলাদা করেই দেয়া আছে, সুতরাং এখানে আর এই সালের চাঁদা থেকে বাদ দেওয়ার দরকার নাই। সরাসরি এটা চলে যাবে কোথায়? তোমার হচ্ছে 2000 এই বছরের শেষে অগ্রিম আয় হিসাবে দায় পাশে চলে যাবে। প্রফিট ফ্রম স্পোর্টস, খেলাধুলা থেকে তার আয় 620 টাকা। এটা একটা মুনাফা জাতীয় আয়, এটা ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার অ্যাকাউন্টে ইনকাম পাশে বসবে। ইন্টারেস্ট অন ইনভেস্টমেন্ট 5% ইনভেস্টেড অন ডিসেম্বর 31, 2011। এখানে বলছে বিনিয়োগের উপরে সুদ পাওয়া গেছে 5%। 5% সুদ পাওয়া গেছে কত টাকা বলো তো? 400 টাকা। এবং এই যে ইনভেস্টমেন্টের সুদ দেয়া আছে, এই ইনভেস্টমেন্টটা করা হয়েছিল কবে? 31শে ডিসেম্বরে। 400 টাকা। এই অঙ্কটা পড়ে আমরা নিচে কোথাও ইনভেস্টমেন্টের টাকা দেয়া নাই, তাহলে এটা 2011 সালে ইনভেস্ট করা ছিল। তাহলে যেটা 2011 সালে যখন আমরা ইনভেস্টটা করেছিলাম, সেই 2011 সালে কিন্তু আমাদের সম্পদ কত টাকা ছিল সেটা একটু, ইনভেস্টমেন্টের পরিমাণ কত ছিল সেটা দেখতে হবে। একটু খেয়াল করো, আমাদের ইনভেস্টমেন্টে যাই ছিল, হ্যাঁ, ইনভেস্টমেন্ট একটু খেয়াল করো, ইনভেস্টমেন্ট যাই ছিল তার 5% সমান ছিল কত টাকা? 400 টাকা, তাই ছিল না বলো? তাহলে ইনভেস্টমেন্ট যাই ছিল তার 5% সমান ছিল 500 টাকা, 400 টাকা। তাহলে ইনভেস্টমেন্টটা কত ছিল ওই তারিখে? ইনভেস্টমেন্ট ছিল হচ্ছে 400 ভাগ 5%, মানে এরকম 400 গুণন এই পার্সেন্টের পরিবর্তে উপরে 100 ভাগ 5, তাহলে কত আসবে দেখো তো? 8,000 টাকা। মানে 31শে ডিসেম্বর 8,000 টাকা বিনিয়োগ করা হয়েছিল, যার উপরে এই বছরে সুদ পাওয়া গেছে
400 টাকা। তাহলে প্রথমত এখন প্রশ্ন বলি, 31শে ডিসেম্বর 2011 সালে যেটা বিনিয়োগ করা ছিল সেই বিনিয়োগটা তো জানুয়ারির 1 তারিখ 2012 সালেও ছিল। এই 8,000 টাকা ওপেনিং ক্যাপিটাল ফান্ড যখন আমরা নির্ণয় করব তখন ওপেনিং ক্যাপিটাল ফান্ড নির্ণয় করার সময় অ্যাসেট পাশে আমরা এটাকে দিয়ে দিব। পরবর্তীতে এই বিনিয়োগ যদি কোনো বিনিয়োগ এই বিনিয়োগটাকে যদি বিক্রি করা না হয় তাহলে এটা আবার ক্লোজিং এও চলে যাবে। এরপর দেখো স্যালারি, স্টেশনারি, রেটস, টেলিফোন, এগুলো সব কিছুই খরচ, এগুলো এক্সপেন্ডিচার পাশে চলে যাবে। আচ্ছা, এরপরে বলছে দেখো 4% ইনভেস্টমেন্ট, দেখছো 31/12/12 আবার নতুন করে বিনিয়োগ করেছে 500 টাকা। তো এটা 4% সুদ বলা আছে, এই বিনিয়োগের উপরে আমরা সুদ ধরবো না? ধরবো না, কারণ এটা 31/12/12-তে বলা আছে। আমাদের তো বছরের শেষ তারিখে বিনিয়োগ করেছে, সুতরাং এই বিনিয়োগের উপরে সুদ ধরবো না। এই বিনিয়োগটা শুধুমাত্র ওই যে 8,000 টাকা বিনিয়োগ আছে ওই বিনিয়োগের সাথে যোগ হয়ে যাবে। এরপরে বলেছে সানডে এক্সপেন্সেস, এটা এক্সপেন্সেস পাশে চলে যাবে। এবং ব্যালেন্স সিডি, অর্থাৎ এই আয় থেকে ব্যয়গুলো বাদ দেওয়ার পরে ক্যাশের ব্যালেন্স আছে 1180 টাকা, এটা একটা ক্লোজিং ক্যাশ ব্যালেন্স, এটা চলে যাবে ব্যালেন্স শিটে। এখন বলেছে দেখো দ্য ফলোইং অ্যাডিশনাল ইনফরমেশন ওয়ার অলসো গিভেন, নিচের অতিরিক্ত তথ্যগুলি অবশ্য দেয়া আছে। দেয়ার আর 90 মেম্বার্স, এটা তো আমি পড়লামই, তাই না? এখন বলছে দেখো বি নাম্বারে স্টক অফ স্টেশনারি অন 31 ডিসেম্বর 2011 ওয়াজ টাকা 20। স্টেশনারি 31শে ডিসেম্বর 2012 সালে ছিল 20 টাকা। তাহলে 11 সালে যেটা 31শে ডিসেম্বর 2011 সালে স্টেশনারি ছিল সেটা কিন্তু 2012 সালের শুরুতেও এই স্টেশনারি ওপেনিং অ্যাসেট হিসাবে ছিল। সুতরাং এইটাকে আমরা কি করব, যখন ওপেনিং ক্যাপিটাল ফান্ড নির্ণয় করব জানুয়ারির 1 তারিখ 2012 সালে ওপেনিং অ্যাসেট হিসাবে ধরে দিব। তাহলে একটু খেয়াল করো, দেখো আমাদের এখানে স্টেশনারি ছিল প্রথমে কত টাকা? 20 টাকা। বছরের শুরুতে 20 টাকা স্টেশনারি ছিল। এবং দেখো এই যে পেমেন্ট পাশে যায়, দেখো আবার স্টেশনারি কিনেছে 160 টাকা। তাহলে এই 20 আর 160 যোগ করলে স্টেশনারি হয় হচ্ছে 180 টাকা। কিন্তু তাহলে আমার 180 টাকাই থাকার কথা ব্যবহার না হলে, কিন্তু এখানে বলেছে ডিসেম্বর 31 2012 টাকা 36, মানে স্টেশনারি 31শে ডিসেম্বরে এসে দেখা যাচ্ছে আছে কত? মাত্র 36 টাকা। তাহলে এই 180 থাকার কথা ছিল, আছে 36। তাহলে এই 180 থেকে 36 বাদ দিলে যে টাকাটা আসবে এটা কিন্তু স্টেশনারি এক্সপেন্স হয়ে গেছে, এই টাকাটাকে আমরা ব্যয় পাশে দিব। এবং এই 36 টাকা যেহেতু বছরের শেষে আছে এটাকে আমরা সম্পত্তি পাশে স্টক অফ স্টেশনারি হিসাবে দিয়ে দিব। এরপরে বলেছে কি দেখো, এটা একটু ভালোভাবে দেখতে হবে। ডিসেম্বর 31 2012, 31শে ডিসেম্বর 2012 দ্য রেটস ওয়ার প্রিপেইড, রেটসটাকে পরিশোধ করা হয়েছে অগ্রিম। এই যে এখানে যে রেটস লেখা আছে 240 টাকা রেটস লেখা আছে, এই রেটসটা কবে পরিশোধ করেছে? 31শে ডিসেম্বর 2012 সালে। দ্য রেটস ওয়ার প্রিপেইড টু দ্য ফলোইং 31st মার্চ, দ্য অ্যানুয়াল চার্জ বিং টাকা 240। এখানে একটা কথা আছে, আচ্ছা ভাড়াটা কবে, রেটসটা কবে দিছে বলতো? 31শে ডিসেম্বরে পরিশোধ করছে, তাই না? কবে জি পরিশোধ স্যার, করেছে? 31শে ডিসেম্বর ডিসেম্বর, খেয়াল করো, 2012। 2012 সালে পরিশোধ করছে। কিন্তু এটা কোন তারিখ পর্যন্ত অগ্রিম দেয়া আছে? পরের 31শে মার্চ পর্যন্ত। তার মানে বিষয়টা এরকম হয়ে আছে, কিন্তু এটা বুঝতে হবে খুব ভালো মতো। ওরা করেছে কি 2012 সাল, এই ডিসেম্বর 31 তারিখে প্রিপেইড রেটস দিছে, প্রিপেইড রেটস দিয়েছে কত টাকা বলতো? 240 টাকা। 40। কিন্তু এটা দিছে অ্যানুয়ালি, মানে 12 মাসের দিছে, তাই বলছে না? ওটা জি অ্যানুয়ালি স্যার, পরিশোধ করা হয়। তার এবং এটা শেষ হয়েছে কবে? মার্চ মার্চের 31-এ। 31। এটা শেষ হয়েছে কবে? মার্চের মার্চ 31। 31। 31 তারিখ। তাহলে খেয়াল করো তো, এবং এই মার্চটা কবে? 2013 সালের মার্চ পর্যন্ত, ঠিক কিনা? অ্যানুয়ালি মানে এখানে 12 মাসের পরিশোধ করা আছে। হুম, জি স্যার। কথাটা বুঝছো কিনা? এই সবাই কথা বলতে হবে, একদম সাইলেন্স করে বসে থাকলে হবে না। জি স্যার, এটা তো হচ্ছে তাইলে হচ্ছে ডিসেম্বরের 12 মার্চ থেকে মার্চ পর্যন্ত দেয়া আছে। ডিসেম্বর 12-র 31 থেকে, জি না, সেটা বলেনি ওরা। পরিশোধ করছে 31শে ডিসেম্বর, কিন্তু এটা দেয়া আছে 12 মাসের, এবং এটার মাস শেষ হয়েছে তোমার 2013 সালের মার্চে। তাহলে শেষ তারিখ যদি 2013 সালের মার্চ হয়, তার মানে দেখো তো 13 সালে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ, 13 সালের
3 মাস পড়ে গেছে, ঠিক কিনা জি বলো? স্যার। আর 12 সালে 3 কয় মাস মাস পর পড়ছে? 12 সালে 12 মাস। 12 সালে 9 মাস পড়ছে। 9 এইভাবে মাস 9 পড়ছে কেটে স্যার। 12 9 বছর মাস, দিয়েছে, 9 মাস। কিন্তু 9 12 আর 9 আর 3 12। এক 12 না? বছর। তাহলে এখানে যে টাকাটা দেয়া আছে দেখো, এই যে রেটস, এখানে যে রেটস বলেছে 240 টাকা, তাহলে এই 240 টাকা খেয়াল করো, এই 240 টাকার রেটস যেটা দেয়া আছে, এই 240 টাকার মধ্যে 3 মাসের পরের মাসের আছে না, পরের বছরের 3 মাসের আছে না, প্রিপেইড 3 মাসের আছে না? জি স্যার আছে। তাহলে এটাকে 12 দ্বারা ভাগ দিয়ে 3 দ্বারা গুণন করলে কত আসে দেখো তো? 12 দ্বারা ভাগ দিয়ে 13 দ্বারা কি 3 দ্বারা গুণন করো, কত আসে? 60 টাকা স্যার। 60 টাকা। আচ্ছা 60 টাকা, তাহলে এখানে থাকে কত? 100, 180। 180। বলো তো এটা 2012 সালে যেটা থাকলো এটা কয় মাসের থাকলো? এটা হলো স্যার 9 মাসের দেওয়া আছে মনে হয়। 9 মাসের দেয়া আছে না? জি স্যার 9 মাসের দেওয়া আছে এটা। আমার কথাটা বুঝতে আর পেরেছো তো? 3 মাস, তার মানে আর দিয়েছে 3 12 মাসের দিন মাসের, আছে। পরিশোধ করে বাৎসরিকভাবে 31শে ডিসেম্বরে, কিন্তু যে বছরের পরিশোধ করে সেই বছরের 9 মাসেরটা দেয় এবং পরের বছরের যায়া 3 মাসেরটা দিয়ে দেয়, ঠিক কিনা বলো? জি স্যার সেটাই আমরা বলা তো আছে। অঙ্ক করছি 12তে, 12 তো 9 মাসের পাওয়া গেছে, আছে, তাহলে আর 3 মাসেরটা কই গেল? আর 3 মাসের তো প্রিপেইড। পরবর্তী বছর না, প্রিপেইড। তোমাদের মাথার মধ্যে এখনো ঢোকে নাই। আরো পরবর্তী যেটা আছে, এখন তুমি এইভাবে ঠিক 2011 সালে যখন ওরা পরিশোধ করেছিল, 2011 সালে যখন ওরা পরিশোধ করেছিল, তোমাকে এটা ধরে নিতে হবে যে 11 সালে দিয়েছিল ওরা 11 সালের 9 মাসের এবং 12 সালের 3 3 মাসের। মাসের দিয়ে দিয়েছিল, অর্থাৎ আগের বছরেও ঠিক এইভাবেই পরিশোধ করা ছিল। এইবার যেমন পরিশোধ করেছে, এই বছরের 9 মাস, পরের বছরের 3 মাস। তাহলে যখন 11তে দিয়েছিল, 11 সালের দিয়েছিল 9 মাসের এবং 12 সালের দিয়েছিল 3 মাসের। তাহলে এখানে দেখো কয়টা ঘটনা ঘটলো। যখন তুমি প্রিপেইড রেন্ট বের করতে হবে, ওপেনিং ক্যাপিটাল ফান্ড নির্ণয়ের সময় প্রিপেইড রেন্ট লিখে অ্যাসেট পাশে 3 মাসেরটা আগে দিতে হবে। তার পরবর্তীতে যখন ইনকাম এন্ড এক্সপেন্ডিচার স্টেটমেন্ট করবে, প্রথমে লিখবা রেটস, লেখার পরে যেটা গত বছরের যেটা অগ্রিম পাওয়া গেছিল, অগ্রিম দেয়া ছিল, এই বছরের ব্যয় হিসাবে ওটা যোগ করতে হবে এবং এই বছরে যেটা আবার পরের বছরের জন্য অগ্রিম দেয়া আছে সেটা বাদ দিয়ে দিতে হবে। পরবর্তীতে এই যেটা পরের বছরের জন্য দেয়া আছে সেটা আবার ব্যালেন্স শিটে সম্পদ পাশে চলে যাবে। এখন ক্লিয়ার না হলে অঙ্ক করতে গেলে আরো ধীরে ধীরে ক্লিয়ার হয়ে যাবে। এরপরে বলছে 1/4 অফ দ্য টেলিফোন এক্সপেন্সেস ইজ ডিউ। 1/4 অফ দ্য টেলিফোন এক্সপেন্সেস ইজ ডিউ। টেলিফোন এক্সপেন্সেস যা আছে তার 3 ভাগের 1 ভাগ কি করা আছে, 4 ভাগের 1 ভাগ কি করা, কি আছে বলতো? বকেয়া আছে। তাহলে টেলিফোন এক্সপেন্সেস যা আছে তার 4 ভাগের 1 ভাগ বকেয়া আছে। তো টেলিফোন এক্সপেন্সেস বের করব, ডিউটা যোগ করে দিব, দেওয়ার পরে যা থাকবে সেই ডিউটাকে আবার পরবর্তীতে আমরা দায় পাশে দিয়ে দিব। সানডে এক্সপেন্সেস আউটস্ট্যান্ডিং এট ডিসেম্বর 31 টাকা 28, 31শে ডিসেম্বর বিবিধ খরচ বকেয়া আছে। তাহলে সানডে এক্সপেন্সেস, এই বিবিধ খরচ সানডে এক্সপেন্সেস এর সাথে যোগ করব, পরবর্তীতে সানডে এক্সপেন্স পেয়েবল হিসাবে আবার দায় পাশে আমরা দিয়ে দিব। তো সর্বপ্রথম এই অঙ্ক আমাদের করতে গেলে লাগবে হচ্ছে ক্যাপিটাল ফান্ড। আমরা ক্যাপিটাল ফান্ড নির্ণয় করব। লেখো ক্যালকুলেশন অফ ক্যাপিটাল ফান্ড। আমরা দেখো এখন আমরা লিখেছি এখানে ক্যালকুলেশন অফ ক্যাপিটাল ফান্ড, অ্যাসেট টাকা, লায়াবিলিটিস টাকা। এখন আমরা শুরু করব। এখানে দেখো প্রথমে এই যে ক্যাশ ব্যালেন্স আছে 1410 টাকা, সেটাকে আমরা এখানে লিখে দিব ক্যাশ ব্যালেন্স 1410। তারপরে এখানে এই যে সাবস্ক্রিপশন, অ্যাডভান্স সাবস্ক্রিপশন, এই যে 16 টাকা আছে, অ্যাডভান্স না আউটস্ট্যান্ডিং, আউটস্ট্যান্ডিং সাবস্ক্রিপশন আমরা লিখলাম 16 টাকা।
তারপরে এখানে এই যে ইনভেস্টমেন্ট যেটা আছে, ইনভেস্টমেন্টের সুদ, এখান থেকে আমরা ইনভেস্টমেন্টকে নিব, সেটা তো আমি বলেই দিয়েছি যে সুদ দেওয়া আছে 400 টাকা ভাগ 5% ইন্টু 100, তাহলে এটা হবে 8,000 টাকা। এরপরে দেখো আমাদের এর পাশে এখানে আর কিছু নাই, এই যে স্টক অফ স্টেশনারি আছে 20 টাকা, সম্পদ পাশে এটা বসবে স্টক অফ স্টেশনারি, স্টক অফ স্টেশনারি 20 টাকা। তারপরে এখানে প্রিপেইড এই যে রেটস এর যেটা সেটা এখানে আসবে, প্রিপেইড রেটস আমরা 3 মাসের নিব, প্রিপেইড রেটস 240 ভাগ 12 ইন্টু 3, যেটা 2011 সালে অগ্রিম দেয়া ছিল, 60 টাকা নিয়ে নিলাম। আমাদের কি আর কোনো কিছু আছে এখানে? আর কোনো কিছু মনে হয় নাই। আমাদের এটার যোগফল টোটাল আসবে হচ্ছে কত, 9,506 টাকা। এই পাশে 9,506, আরো দেখি তো কিছু থাকতেও পারে। এই যে 31শে ডিসেম্বর বেতন আছে 28 টাকা, ও কত, 31শে ডিসেম্বর 2011 সাল 28 টাকা, এটা 12 না, সরি, তখন আমি 12 মনে করেছিলাম, তাহলে এটা তোমার দায় হিসাবে দেখাতে হবে। কি সানরে এক্সপেন্সেস, সানরে এক্সপেন্সেস 28, এটা যেহেতু 11 সালের, সানরে এক্সপেন্সেস 28, তাহলে এখানে আমরা ব্যালেন্স করতে থাকি। 9,506 থেকে এইটা বাদ দিলে থাকে কত বলো তো? স্যার 9,478। 9,478 টাকা। এই যেটা আসলো এটাকে আমরা বলবো ওপেনিং ক্যাপিটাল ফান্ড। তো আমরা ওপেনিং ক্যাপিটাল ফান্ড ব্যালেন্সিং ফিগার এটাকে আমরা পেয়ে গেলাম এখানে। এখানে কারো কোনো কোশ্চেন থাকলে আমাকে প্রশ্ন করতে পারো, আর যদি না থাকে এবার ইনকাম এন্ড এক্সপেন্ডিচার অ্যাকাউন্ট করব, এবং ইনকাম এন্ড এক্সপেন্ডিচার অ্যাকাউন্টের একটা ছক আমরা। তো ছাত্রছাত্রী দেখো, এখন এই অঙ্কটাতে যেহেতু ইনকাম এন্ড এক্সপেন্ডিচার স্টেটমেন্ট অ্যাকাউন্ট করতে বলেছে এবং ব্যালেন্স শিট করতে বলেছে, তাই আমি একই সাথে ইনকাম এন্ড এক্সপেন্ডিচার স্টেটমেন্টও ছক করে নিয়েছি এবং ব্যালেন্স শিটের ছক করে নিয়েছি। যেমন এখানে লিখেছি, তারপরে যে কুমিল্লা ক্লাব, তারপরে ইনকাম এন্ড এক্সপেন্ডিচার অ্যাকাউন্ট ফর দ্য ইয়ার এন্ডেড 31 ডিসেম্বর 2012, এক্সপেন্ডিচার টাকা, ইনকাম টাকা। এর পরবর্তীতে অঙ্কটাকে আমি একই সাথে দুটাই করব, ইনকাম স্টেটমেন্ট, ইনকাম এন্ড এক্সপেন্ডিচার এবং ব্যালেন্স শিট, তার কারণে একই সাথে আমি কুমিল্লা ক্লাব ব্যালেন্স শিট অ্যাজ এট 31 ডিসেম্বর 2012, এইভাবে আমি ব্যালেন্স শিটের ছকটা করে নিয়েছি, অ্যাসেট টাকা, লায়াবিলিটিস টাকা, এভাবে আমি এখানে করে নিয়েছি। তো এখন আমরা শুরু করতে পারি। দেখো প্রথমে বলা আছে এখানে ক্যাশ, ক্যাশ বলা আছে কত টাকা, হচ্ছে ক্যাশ বলা আছে 1410 টাকা। এই ক্যাশের টাকা কিন্তু চলে গেছে, এটা আর আমাদের কোনো কাজ নাই। সাবস্ক্রিপশন 2011 সালের এটাও চলে গেছে। এরপরে 2012 সালের চাঁদা, এটাও চলে গেছে, এটার কোনো কাজ নাই। আচ্ছা, ও সরি, আমরা ইনকাম স্টেটমেন্ট তো করছি। হ্যাঁ, এই যে এই চাঁদা যেটা 844 টাকা, এটা এখানে আসবে। আমরা লিখবো প্রথমে সাবস্ক্রিপশন, ইনকাম পাশে এসে লিখবো সাবস্ক্রিপশন 844 টাকা লিখলাম। আমরা নিচে দেখেছি যে 900 জন সদস্য 1 টাকা করে দেয়, তাহলে অ্যাড ডিউ, খেয়াল করো 900 জন দেয় 1 টাকা করে, তাহলে হওয়ার কথা 900, কিন্তু পাওয়া গেছে 844 টাকা। তার মানে এখানে 56 টাকার চাঁদা বকেয়া আছে। এই চাঁদাটা এখানে যোগ করে এই সাথে পার করে দিয়ে দিলাম, আসলো 900 টাকা। এখানে এই যে চাঁদা 56 টাকা বকেয়া থাকলো, এই চাঁদাটা আমাদের চলে যাবে কোথায়? ব্যালেন্স শিটে চলে যাবে। তোমরা এখন ব্যালেন্স শিটে যাও, ব্যালেন্স শিটে গিয়ে অ্যাসেট পাশে এই চাঁদাটাকে দিয়ে দাও আউটস্ট্যান্ডিং সাবস্ক্রিপশন লিখে, আউটস্ট্যান্ডিং সাবস্ক্রিপশন 56, লাইন কেটে যাবে একটু পরেই।
এটা বুঝতে কি কোনো অসুবিধা হচ্ছে এইভাবে করতে? না স্যার, কোনো সমস্যা নেই, সময় সংক্ষেপণ হবে। একবারে চাঁদার কাজ এটা আমরা শেষ করে দিলাম। স্যার একটু ধীরে ধীরে লিখেন, মানে এর থেকে তোলা যাবে না স্যার। তুমি একটু জোরে লেখার চেষ্টা করো। এর চেয়ে আর কত ধীরে লিখবো বলো? এখানে বলা আছে প্রফিট ফ্রম স্পোর্টস টাকা 620। এটা আমাদেরকে লিখতে হবে প্রফিট ফ্রম স্পোর্টস। ইনকাম পাশে লেখো প্রফিট ফ্রম স্পোর্টস। প্রফিট ফ্রম স্পোর্টস 620 টাকা। এটার আর কোথাও কোনো কাজ নাই। লেখা শেষ আশা করি, তাই না? জি স্যার, লেখা শেষ। এরপরে এই যে ইন্টারেস্ট অন ইনভেস্টমেন্ট, এটা আসবে। ইন্টারেস্ট অন ইনভেস্টমেন্ট কত টাকা? 400 টাকা। এখানে লিখে দেই ইন্টারেস্ট অন ইনভেস্টমেন্ট। ইন্টারেস্ট অন ইনভেস্টমেন্ট 400 টাকা সুদ দিয়ে দিলাম। আচ্ছা, এখন এই ইন্টারেস্ট অন ইনভেস্টমেন্ট থেকে কিন্তু আমরা ইনভেস্টমেন্ট যেটা সেটা বের করেছি না? 8000 টাকা বের করেছি তো ইনভেস্টমেন্ট। জি স্যার, বের করছি এই আমরা। ইনভেস্টমেন্টটাকে আমরা অ্যাসেট পাশে নিয়ে যাব, যায়া বসায় দিব। ইনভেস্টমেন্ট 800 না, এটা 8000 টাকা ছিল, ওখানে বসাও। ইনভেস্টমেন্ট কি বুঝাবো তো বলো? ইনভেস্টমেন্টে তুমি ছিলে তখন, মানে এর আগে যখন আমি বলছিলাম তুমি তখন ছিলে কিনা, মানে আমি বলতেছি যে তুমি তাহলে এখন এই বিনিয়োগের সাথে দেখো আমাদের নতুন করে আরো একটা বিনিয়োগ করা আছে, যেটা পেমেন্ট পাশে দেখো বলেছে এই যে ইনভেস্টমেন্ট 500 টাকা। তাহলে ওইটার সাথে এই 500 টাকা বিনিয়োগ আমার যোগ করে দিতে হবে। অ্যাড নিউ ইনভেস্টমেন্ট। ঠিক আছে, 500। তাহলে আসছে এখানে 8500 টাকা। এটা ক্লিয়ার তো সবার? লেখা শেষ আব্দুর রহিম? বুঝছো তো? এরপরে দেখো এখানে শেষ, পেমেন্ট পাশে যাই। এই যে স্যালারি আছে 832, স্যালারি সম্পর্কে নিচে কিচ্ছু বলা নাই, তাহলে স্যালারি বলে এন্ডে স্যারে। স্যালারি 832 দিয়ে দিলাম। এরপরে স্যালারির পরে আছে এই যে স্টেশনারি 160 কিনছে। এই স্টেশনারির ঘটনা আছে দেখো। স্টেশনারি সম্পর্কে সমন্বয় নাম্বার বি তে বলা আছে বছরের শুরুতে স্টেশনারি ছিল 20 টাকা, শেষে আছে 35, আর এই বছরে আরো কিনেছে 160। তাহলে এখানে স্টেশনারি এক্সপেন্সটা আমাকে করতে হবে এইভাবে। লিখবো স্টেশনারি এক্সপেন্স। কিভাবে আমরা বের করব? ওপেনিং বছরের শুরুতে কয় টাকা ছিল বলো তো ওপেনিং এ? 20 টাকা ছিল। আর ওই যে ওখানে আমরা দেখতে পাচ্ছি আরো কিনেছে সে 60 টাকা, 160 টাকা। তাহলে লিখবো অ্যাড পারচেজ। পারচেজ কয় টাকার বলো তো? 160। যোগ করলে হলো 180 টাকা। এখান থেকে আমরা বাদ দিব লেস ওই যে ক্লোজিং স্টেশনারি বলা আছে ক্লোজিং 36 টাকা। তো 80 থেকে 36 বাদ গেলে থাকে কত? 144। এখন একটা কথা বলি, এই যে ক্লোজিং স্টেশনারি থাকলো 36, এটা তো সম্পত্তি, ঠিক কিনা বলো? তাহলে এটা ব্যালেন্স শিটের সম্পত্তি পাশে আসবে ক্লোজিং স্টেশনারি হিসাবে। এই যে এখানে আসো, দেখো স্টেশনারি স্টেশনারি 36 টাকা। তাহলে আমরা এখানে স্টেশনারি 36 টাকা এটা দিয়ে দিলাম। তাহলে স্টেশনারি চলে গেল, আমাদের স্টেশনারির কাজ কিন্তু শেষ।
এরপরে দেখো এখানে বলা আছে রেটস বলা আছে হলো 240 টাকা। আমরা এই রেটস এর কাজ এখন করব। ব্যয় পাশে এখানে আমরা রেটস লিখব, রেটস 240 দিলাম। আচ্ছা, এই রেটস এর মধ্যে 2013 সালের অগ্রিম করা আছে, মার্চ পর্যন্ত পরিশোধ আছে, তাই না? তাহলে প্রিপেইড ফর 2013 কয় টাকা পরিশোধ করা আছে? ওই যে এরকম 60 হবে, টাকা। 240 ভাগ 12 ইন্টু 3 মানে 60 টাকা। আমরা 60 টাকা দিলাম, দিলে এখানে আসলো কত? 180। তাহলে এই বছরে যে আবার 11 সালে অগ্রিম পাওয়া গেছিল সেটা এখন যোগ করতে হবে। অ্যাডভান্স রিসিভড ইন 2011, অ্যাডভান্স পেইড বা প্রিপেইড ফর 2012, এইভাবে লিখি। প্রিপেইড ফর 2012 জন্য যেটা 11তে পরিশোধ করা ছিল 60 টাকা, এটা দিয়ে দিলে আবার দেখো 240 টাকাই থাকে। এইটার কাজ কিন্তু আর হবে না, কারণ এটা তো এই বছরেরই ব্যয়, তাই এইটা যোগ করে দিয়েছি। কিন্তু যেটা 2013 সালের অগ্রিম দেয়া আছে 60 টাকা, এইটা আমার অ্যাসেট পাশে চলে যাবে। এটা কোথায় যাবে? আমাদের অ্যাসেট পাশে চলে যাবে, ব্যালেন্স শিটে যাব। এখন যাব, জি স্যার। গিয়ে লিখবো প্রিপেইড রেটস প্রিপেইড রেটস 60 টাকা। প্রিপেইড রেটস 60 টাকা, এটাও গেল। এরপরে আমরা যাব আবার, দেখো হয়ে গেলে পরেরটাতে গেলাম। জি স্যার। টেলিফোন এক্সপেন্সেস 39 টাকা। টেলিফোন এক্সপেন্স সম্পর্কে এখানে কিছু বলা আছে, দেখো এই যে 1/4 অফ দা টেলিফোন এক্সপেন্সেস ইজ ডিউ। 1/4 বকেয়া আছে, তার মানে এখানে যেটা পরিশোধ করা আছে এটা কিন্তু 4 ভাগের 3 ভাগ পরিশোধ করা আছে। ঠিক আছে, এখানে এখন লেখো টেলিফোন এক্সপেন্সেস, টেলিফোন এক্সপেন্সেস 39। তাহলে 4 ভাগের 1 ভাগ বকেয়া আছে, তার মানে এখানে যেটা পরিশোধ করা আছে তাহলে 4 ভাগের 3 ভাগ। তাহলে অ্যাড ডিউ 1 ভাগ সমান কত হয় সেটা আমার এখন যোগ করতে হবে। এই 39 কে আমি তাহলে 3 দ্বারা ভাগ দিব, দিয়ে 1 দ্বারা গুণন করব, করলে এখানে 13 আসবে। আসলে এখানে হচ্ছে কত যোগ করলে? 52। 4 13 52 টাকা, এটা আমাদের আসলো। এখন এই যে টেলিফোন এক্সপেন্সেস 13 টাকা ডিউ থাকলো, এটা কিন্তু আমাদের দায়। এটা ব্যালেন্স শিটের দায় পাশে যায় লেখো টেলিফোন পেয়েবল। যাব, টেলিফোন পেয়েবল বা টেলিফোন এক্সপেন্সেস পেয়েবল 13 টাকা। এবার আবার চলে যাব অঙ্কে, ইনভেস্টমেন্ট এটা চলে গেছে। সানডে এক্সপেন্সেস 371 বলেছে, এবং এই সানডে এক্সপেন্সেস এর মধ্যে 2011 সালের 28 আছে, তাহলে 28টা বাদ দিয়ে দিতে হবে, এটা খরচ। সানডে এক্সপেন্সেস 371 টাকা, লেস লাস্ট ইয়ার, গত বছরের যেটা 28 টাকা। 71 থেকে 28 বাদ দিলে থাকে কত? স্যার 343। 343 টাকা। এইটা কিন্তু আর কোথাও যাবে না, এটা গত বছরের ব্যয় ছিল।
তো এখন আবার আমরা ওখানে যাই। ব্যালেন্স সিডি আছে 1180 টাকা, এটা হলো সম্পদ। এটা ব্যালেন্স শিটে চলে যাব, ব্যালেন্স শিটে গিয়ে লিখবো 1180 টাকা। শোনো, এখানে ক্যাশটাকে প্রথমে দিতে পারলে ভালো হয়, বুঝছো? ক্যাশ লিখে এই যে 1180 টাকা আমি দিয়ে দিলাম, প্রথমে দিলাম অ্যাসেট পাশে। এরপরে চলে যাব, এখানে আর কিছু নাই। সমন্বয় নাম্বার 1 এর যেটা, সেটার কাজ হয়ে গেছে। সমন্বয় নাম্বার 2 এরও কাজ হয়ে গেছে। সমন্বয় নাম্বার 3 এরও কাজ শেষ। 4 এর কাজ শেষ। 5 এর কাজ শেষ। আমার মনে হয় না যে আর কোনো কাজ আছে এখানে। তাহলে এখন তুমি ইনকাম পাশে যোগ করে দেখো তো কত আসে, 1920 টাকা কিনা। 1920 দেখতেই পাচ্ছি। এই পাশে 1920 টাকা আসলো। এই 1920 টাকা এখানে দিয়ে দিলাম। 1920 থেকে এখানেকার যে ব্যয়গুলো আছে সেটা বাদ দাও। বাদ দিলে দেখো 309 টাকা মেবি থাকে। 309 টাকা থাকে এই ব্যয়গুলো বাদ দিলে। 309 থাকে, এটা হলো ব্যয় অতিরিক্ত আয়, এক্সেস অফ ইনকাম ওভার এক্সপেন্ডিচার। 309 টাকা, এটা যাবে কোথায়? ব্যালেন্স শিটে চলে যাবে। এই পর্যন্ত তোমাদের লেখা শেষ হয়েছে তো? জি স্যার, হয়েছে। তাহলে এখন আবার আমরা ব্যালেন্স শিটে চলে যাব। এই যে ব্যালেন্স শিটে গিয়ে দায় পাশে গিয়ে আমাদের যে ক্যাপিটাল ফান্ড আমরা বের করেছি, সেই ক্যাপিটাল ফান্ডকে লিখব। দেখো তো ক্যাপিটাল ফান্ড কয় টাকা বের করেছি? 9478। 9478। এবার এর সাথে যোগ করব অ্যাড এক্সেস অফ ইনকাম ওভার এক্সপেন্ডিচার। এক্সেস অফ ইনকাম ওভার এক্সপেন্ডিচার অথবা সারপ্লাস। কত টাকা? 9787। কি বলো? ওখানে 309 টাকা। 309। আর ওটা কি 9787 নাকি 9478? কোনটা? ঠিক আছে, আমি দুটো যোগ করে নাম আছে তাই বলতেছি। 9787। 87। এখন যোগ করো তো, লাইবিলিটিস পাশে কত হয়? 9800। মিলছে? 9800। মিলে গেছে? স্যার 9832 আছে। এই পাশটা আগে যোগ করো তো দেখি। প্রিপেইড রেটসও আমরা দিয়েছি। স্যার সাবস্ক্রিপশন দিতে আসলে 32 টাকাটা আসবে না। ও অ্যাডভান্স সাবস্ক্রিপশন যে আছে ওখানে আমরা ওটা বাদ রাখছি, ঠিক আছে, ধন্যবাদ। এই যে উপরে 32 টাকা আসবে। হ্যাঁ, টেলিফোনের যে 13 টাকা ওটাও তো আসবে স্যার। টেলিফোন তো 11 তাহলে ওটাই বাদ আছে। টেলিফোন দিয়েছি, তাহলে এটা 32 টাকা। তাহলে আসলো কত? 9832 টাকা, তাই তো? হ্যাঁ, 9832 টাকা আসলো। এই পাশে যোগ করে দেখো তো তাই হয় কিনা। হ্যাঁ, এটা তাই হবে। তো আমাদের অঙ্ক এই পর্যন্তই ছিল, এটা শেষ হয়ে গেল। অঙ্কটা কেমন লাগলো জানি না, হয়তো ভালোই লেগেছে। যদি প্র্যাকটিস করো আরো বেশি বেশি, তাহলে তোমরা এটা ভালো মতো করতে পারবে। আর যদি প্র্যাকটিস না করো তাহলে তো আর পারবে না ভালো মতো। কারণ অঙ্কগুলো